ওয়েল মাই ফ্রেন্ডস, যে ভিডিওটি দিতে চাইছি অর্থাৎ আলোকপাত করতে চাইছি সেটি অ্যাংজাইটি নিউরোটিক ডিজিজ। অ্যাংজাইটি নিউরোসিস কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছে? হোমিওপ্যাথিক চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথিক চিকিৎসা দেখানো হয়নি। অ্যাংজাইটি রিলেটেড ডিজিজ, টেনশান, অ্যাংজাইটি মানুষকে গ্রাস করে। এই ভদ্রমহিলা বয়স 45 ইয়ার্স। The patient is brought to our homeopathic friend ডক্টর আব্দুল হাই। ডক্টর আব্দুল সাহেব, আপনি কোথায় প্র্যাকটিস করেন? হারওয়াতে প্র্যাকটিস করেন। ওনারই পেশেন্ট, উনি লোকাল কিছু হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখিয়েছিলেন, কিন্তু কোনো উন্নতি না হয়, সিলেকশনে কোনো গণ্ডগোল হচ্ছে বলে তিনি আমার কাছে নিয়ে এসেছেন। আগে ডাক্তারবাবুদের নাম দেখাতে চাই না। তার ওষুধপত্র কিছু প্রেসক্রিপশন করেছেন। আরবোরভিট, সুজা অনেম, সেবাডিলা মাদার, এলিয়াম সেপা 30, ইউক্যালিপটাস মাদার, এগুলো একসাথেই প্রেসক্রিপশান হয়েছিল যা মনে হচ্ছে। তারপরের ডেটে মনে হয় ইগনেশিয়া ওয়ানেম, প্যাসিফ্লোরা মাদার, ন্যাট্রামফস, এগুলো চলেছে। ইমপ্রুভমেন্ট খুব একটা কিছু হয়নি। আরও ডেটে কয়েকটা দেখা যাচ্ছে। ওষুধপত্র পড়েছে ফসফরাস 0/1, আইরিস ভার্স 0/6, এপিফিগাস 6, ক্যালিমিউর 6, সাইলিশিয়া 6, ফসফরাস 0/2, আইরিস ভার্স 6। কিন্তু আমরা কোথাও ন্যাট্রামিউর দেখিনি। আমার সিলেকশন ন্যাট্রামিউর, ওই জন্য দেখালাম যে ডাক্তার সাহেব আগে ন্যাট্রামিউর দিয়েছেন কি না। কেন ন্যাট্রামিউর? আমি কেন ক্যালকিলেকার প্রেসক্রিপশন করি, কোথাও ন্যাট্রামিউর প্রেসক্রিপশন করি, কোথাও লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করি? কারণ ওই যে ফেসবুকে পোস্ট দিলেই দেখা যায় না, কী বই, কত দাম, আমার 1 কপি লাগবে, স্যার কী করে পাবো, দৌড়াতে আরম্ভ করে, প্যান্ট খুলে যাচ্ছে যেন বই কেনার জন্য। কিন্তু ওই অ্যালেন, ন্যাশ, বাংলায় নরেন বন্দ্যোপাধ্যায় বা ঘটক যে বেসিক সিমটমগুলো লিখেছে, সেই বেসিক অরিজিনাল সিমটমগুলোকেই আমরা চিন্তা করি না। তো অরিজিনাল যে সিমটম শতাব্দীর পর শতাব্দী, 2 শতাব্দী হয়ে গেছে, যে অরিজিনাল সিমটমগুলো এক একটা ওষুধের 5টা 10টা, সেটা দিয়ে যদি প্রেসক্রিপশান না করতে পারি, এইখানে ডজন ডজন ওষুধ প্রেসক্রিপশান হয়েছে, কিন্তু ভদ্রমহিলার সিমটোমেটোলজি কী আছে? ভদ্রমহিলা চিলি পেশেন্ট, শীত বেশি, পিপাসা বেশি, শীত বেশি, পিপাসা বেশি, রাগ খুব বেশি, রেগে যায়, রেগে গেলে বোঝালে উনি বোঝেন না। তাহলে কনসোলেশন অ্যাগ্রাভেটস, চিলি পেশেন্ট, পিপাসা বেশি, সর্দি কাশি লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ন্যাট্রামিউর নেই, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ন্যাট্রামিউর নট অনলি টিউবারকুলিনাম ব্যারাইটা ক্যারি কার্ব ইটসেট্রা, সো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। মন দিয়ে পড়তে হবে প্রত্যেকটা বইয়ের লাইন। মন দিয়ে যদি না পড়ি তাহলে তো বোঝা যাবে না। সর্ষে ফুলের রং হলুদ, সর্ষে ফুলের ক্ষেতে রং হলুদ। সজনে গাছে যখন বসন্তকালে থোকায় থোকায় সজনে ফুল ধরে থাকে, তার রং কি অপূর্ব সাদা। রাত্রি যখন ইলেকট্রিসিটি নেই গ্রামে, অমাবস্যার রাত্রি রং যে কালো, সে কি কালো! এই যে বর্ণনা, এই হলুদ রং, সাদা রং, কালো রং, বিভূতিভূষণ যে বর্ণনা করেছে, আমরা তো সেই বর্ণনা করা দূরের কথা, অনুভব করতেই পারি না যে এত সাদা, এত হলুদ, এত কালো। তার কারণ দেখার চোখ থাকতে হবে, দেখার চোখ থাকতে হবে, অনুধাবন করার ক্ষমতা থাকতে হবে, ইন্দ্রিয়ের সেই জোর থাকতে হবে, যে জোর বিভূতিভূষণের ছিল বলেই কি হলুদ, কি কালো, সাদায় সাদায় ভরে আছে গাছ, এই যে অ্যাডজেক্টিভ বিশেষণ দিয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন। কারণ তার দেখার চোখ ছিল, দেখার মন ছিল। সেই মন, সেই মানসিকতা আমাদের থাকে না, তাই আমরা দেখতে পাই না। অ্যালেন স্কিনট যে বইটা হেরিং গাইডিংস থেকে ছোট্ট করা হয়েছে, হেরিংয়ের জীবনে সবাই জানে, একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। ডাক্তার রুবি বলে একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিলেন জার্মানিতে। ডক্টর রুবি সেই সময় হোমিওপ্যাথির প্রচার এবং প্রসার রোখার জন্য প্রচুর অর্থোডক্স ফিজিশিয়ানরা একজোট হতেন। এখনও হচ্ছে, এখনও ডাক্তার রবীন বর্মন ভালো প্র্যাকটিস করছে।
রোগী সারাচ্ছে, ইউটিউবে দিচ্ছে, তাকে কী করে টেনে নামানো যায়। তো এইসব জিনিস কী করে অনেকে বলছে এটা হেরিং আইডিংস ল ফলো হলো না। পঙ্গা পণ্ডিতেরা লেখে মাঝে মাঝে, লিডিং কোশ্চেন হয়ে গেল। পঙ্গা পণ্ডিতেরা একটা রোগী সারিয়ে দেখানোর ক্ষমতা নেই। তো এইসব পঙ্গা পণ্ডিত এখনও আছে, তখনও ছিল। ডক্টর রুবি বললেন হেরিংকে যে তুমি একটা বই লেখো হোমিওপ্যাথির গোষ্ঠীর তুষ্টি করে। শিক্ষিত মানুষরা কী করে, কারোর কোনো সমালোচনা করতে হলে সে সম্বন্ধে জানার চেষ্টা করে, কাকে কান নিয়ে গেছে বলে দৌড়ায় না। হেরিং বললো আমি পড়াশোনা করব, হোমিওপ্যাথি দেখব। পড়তে গিয়ে দেখলেন তো বিরাট সায়েন্স। এ তো ফর্মুলাটাই ঠিক, যে সুস্থ শরীরে ঔষধ পরীক্ষা করে সেই ঔষধ রোগীদের মধ্যে ওই সিমটম নিয়ে কেউ আসলে আমি দেবো। প্রথম ফর্মুলাটাই তো ঠিক, পরে ঢুকবো পরে। গাঁজাখুরি দিয়ে চিকিৎসা নয়, যে ওষুধ তুমি যেটা দিচ্ছ দ্যাট শুড বি টেস্টিফাই, দ্যাট শুড বি প্রুফ। হেরিং হোমিওপ্যাথিতে কনভার্ট হয়ে গেলেন এবং পরবর্তীকালে হোমিওপ্যাথির দিকপাল হয়ে উনি বলেন ছড়িয়ে ছিটিয়ে যত ওষুধের সিমটম আছে সব এক জায়গায় করে একটা বই লিখতে হবে। 10টা ভলিউমে উনি সব রেডি করলেন। 2টো ভলিউম তৈরি হওয়ার পরেই উনি স্বর্গে চলে গেলেন। ওনার ছাত্ররা বাকি 8টা ভলিউম করেছিল। এই 10টা ভলিউম থেকে নির্যাস নিয়ে অ্যালেন এই বইটি লিখেছিলেন, কিনোটস অফ দ্য লিডিং রেমেডিস। সেখানে ন্যাট্রামিউর যে দেখি মন দিয়ে যে বললাম, চোখ পড়ার মতন পড়া না থাকলে, চোখ না থাকলে, গ্রেট লাইবিলিটি টু টেক কোল্ড, সহজে সর্দি কাশি লাগে। গ্রেট লাইবিলিটি টু টেক কোল্ড, তাহলে আমরা ন্যাট্রামিউর এই ভদ্রমহিলার মধ্যে কেস, আমি তো লিখিনি, আমাদের ডাক্তাররা লিখেছে। গ্রেট ক্যাচেস কোল্ড ভেরি, যেটা আমারই ফর্মুলা, অ্যাব্রিভিয়েশন অত না লিখে সংক্ষেপে করার জন্য বলেছি। হেয়ার ফলিং, ন্যাট্রামিউর ইজ এ গ্রেট মেডিসিন ফর হেয়ার ফলিং, লাইক সিভিয়া, like lycopodium, etc. So great hair falling, irritable temperament, consolation aggravates, all symptoms go in favor of sodium chloride. So sodium chloride is the choice of remedy. Chilly patient, profuse thirst, profuse perspiration, all symptoms go in favor of ন্যাট্রামিউর। চুল পড়ে যায়, ন্যাট্রামিউর। 3rd page, the hair falls out even when touched. So অ্যালেন সে তো এই তো লাইনগুলো, অন্য বই ছেড়ে দিলাম। the hair falls out when touched. So hair falling catches cold very easily. Chilly patient, very chilly, with the sadness, melancholia, with changeable mood, all symptoms go in favor of ন্যাট্রামিউর. So ন্যাট্রামিউর is the choice of remedy. এইসব চিকিৎসকরা পলিফার্মেসি করেছেন, 10-12টা ওষুধ দিয়েছেন, কিন্তু সিম্পলি এত সিমটম যেখানে ন্যাট্রামিউর, একবার ন্যাট্রামিউরটা মাথায় আসলো না। এই জন্য কবিগুরু সেই গানের লাইন, কবিতার লাইন, যে একজন ট্রাভেলার, ভ্রমণ প্রেমিক লোক সবাইকে বলে বলে বেড়ায়, তোরা ভ্রমণ করলি না, জীবনে কী করলি? কাশ্মীরে গেলি না, উটি গেলি না, চেন্নাইয়ের মেরিনা বিচ দেখলি না, তিরুবনন্তপুরমের কোবালম বিচ দেখলি না, তোরা কোথায় পড়ে আছিস? কিন্তু সে ওঠে সকাল 9টায় 10টায়। কবি বলছেন ভোরবেলা সকালবেলা তার শরীরে, তার বাড়ির সামনেই ধানের শীষের উপরে শিশির লেগে চকচক করছে, সেই বিভূতিভূষণের মতন সে দৃশ্য সে দেখল না। সে ব্যাগ নিয়ে চলছে উঠি, চেন্নাই, তিরুবনন্তপুরম, গোয়ার ভাস্কো ডা গামা বিচ। তাই কবি বলছেন বহু দিন ধরে, বহু পথ ঘুরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে দেখিয়া এলাম পর্বতমালা, দেখিয়া এলাম সিন্ধু, দেখা হয় নাই 2 পা মেলিয়া, ঘর হতে শুধু 2 পা মেলিয়া, 2 পা ফেলিয়া, 2 চোখ মেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবি বিদ্রুপ করে বলছেন সেই সব। তা আমি এইসব ডাক্তারদের এইসব বিদ্রুপ করে বলতে চাই যে ন্যাট্রামিউরের 5টা সিমটম তোমরা ন্যাট্রামিউর মাথায় আনছো না। ক্যালকিরিয়া কার্ভের 4টে সিমটম আছে। শত শত বাচ্চা দেখছি সব ক্যালকিরিয়া কার্ভ দিচ্ছে না। ফসফরাস দেখছি বাচ্চা চেম্বারে এসে দৌড়ি লাফালাফি ছুটি করছে, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, আইসক্রিম খেতে চাই, অন্ধকারের ভয়, ফসফরাস মাথায় আসছে না। তাহলে
বেসিক জিনিসটা যদি না জানে, হাজারটা ওষুধ দিচ্ছ কিন্তু তুমি বেসিক একটা ওষুধ জানছো না। আমি তো এটা দেখে অবাক হয়ে যাই। সেই বেসিক জিনিস জানার জন্য, সেই অরিজিনাল শিক্ষা লাভ করার জন্য, সেই আসল কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টকে আবার পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছি ডক্টর রবীন বর্মনস মেথড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শেখানোর জন্য। এই কেসে আমার যে ছাত্রছাত্রীরা যারা আসে, অনেকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, এই ডক্টর বিদেশ সরকার একটু লিখেই রেখেছে ন্যাট্রামিউর সিলেকশন করে রেখেছে। তা আমার কাছে একজন জুনিয়র ডাক্তার যে BHMS পড়েনি, সে যদি ন্যাট্রামিউর সিলেকশন করতে পারে, আপনারা পারেন না? তাহলে এই রোগী ন্যাট্রামিউর লাগবে। ন্যাট্রামিউর 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি আমি দিচ্ছি 0/1, 0/2, 0/3, 4 অন ডেলি ইন দ্য মর্নিং। ডক্টর হাই ন্যাট্রামিউর সিলেকশন করেছিলেন। থ্যাংক ইউ ডক্টর হাই, ইয়োর সিলেকশন। তবুও উনি ভাবছিলেন যে সিনিয়র ডক্টর বর্মনের সাথে একটু কথা বলে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর সাহেব, আপনার সিলেকশন ঠিকই আছে। এবারে ন্যাট্রামিউর প্রেসক্রিপশান তো আমাদের হয়ে গেল। আমি রোগ সম্বন্ধে অনেক সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাদের জন্য, এবং হোমিওপ্যাথিক চিকিৎসক যারা ডিটেলস পড়াশোনা নেই তাদের জন্য এই রোগটা সম্বন্ধে একটু আলোচনা করছি। দিস ইজ ইমোশনাল ডিসঅর্ডার। অ্যাংজাইটি নিউরোসিস ইজ এ উদ্বেগজনিত সমস্যা। উদ্বেগ বা উৎকণ্ঠায় আক্রান্ত আমরা সবাই হই কম বেশি। এই অবস্থায় আমাদের শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অতিরিক্ত সক্রিয় ওঠে। দি নার্ভস ইনভলান্টারি, স্বয়ংক্রিয়, দি নার্ভাস সিস্টেম অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। দে বিকামস ভেরি সেন্সিটিভ। জৈব রাসায়নিক ভারসাম্যের অভাবেই কিছু কেমিক্যাল কম্পোজিশন হয়, কিছু কেমিক্যাল সিক্রিশন হয় ব্রেনের মধ্যে। যেমন সেই কেমিক্যাল সিক্রেশন বেজাল গ্যাংলিয়া থেকে তখন সিক্রেশনের ডিস্টারবেন্স হয়, তখন পার্কিনসন্স ডিজিজ হয়। সো মস্তিষ্ক বা ব্রেন ইজ এ ফাইন কমপ্লেক্স সাবস্ট্যান্স। এর অনেক সিক্রেশন, শরীরের বিভিন্ন জায়গার বিভিন্ন সিক্রেশন, রাত দিন নিরন্তর গবেষণা চলছে। কার কী কাজ, এই গবেষণার শেষ নেই। এইসব জৈব রাসায়নিক ভারসাম্যের অভাবের জন্যই আমাদের শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। তবে তার সঙ্গে বাইরের কোনো ঘটনা বা অভিজ্ঞতাও অনেক সময় উদ্বেগ বা উৎকণ্ঠার সমস্যা সৃষ্টি করতে পারে। এই জৈব রাসায়নিক ভারসাম্যের অভাব রয়েছে, তাই সমস্যার সৃষ্টি করে। বাইরের ঘটনাগুলি শুধু অনুঘটকের কাজ করে, হেল্প করে, অ্যাসিস্ট করে, অ্যাক্সিলারেট করে। সো দিস ইজ কল্ড অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। মানসিক ও শারীরিক দুই রকম লক্ষণই দেখা যেতে পারে। উৎকণ্ঠার বা উদ্বেগের সমস্যাগুলিতে মানসিক বা শারীরিক, শুধু মানসিক নয়, শারীরিক লক্ষণও দেখা দিতে পারে। তবে কারোর মধ্যে শুধু একটি বা দুটি লক্ষণ দেখা দিতে পারে, আবার কারোর মধ্যে বেশ কিছুদিন ধরে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। যদি কোনো নেতিবাচক বা নেগেটিভ প্রভাব তাকে কষ্ট দিয়ে থাকে, পড়াশোনায়, খেলাধুলায়, বড়দের পারিবারিক সম্পর্কের মধ্যে, সামাজিক সম্পর্কের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে, তাহলে তাকে আমরা সমস্যা বলি, সমস্যায় আক্রান্ত হয়েছে। এই সমস্যা যখন ওই কেমিক্যাল সিক্রিশনস তারতম্যের জন্য বাড়াবাড়ি হয়, তখনই হয়ে যাচ্ছে উদ্বেগজনিত সমস্যা। উদ্বেগজনিত সমস্যা দুই রকম হতে পারে, আমি আগেই বলেছি। মানসিক হতে পারে, অনলি মেন্টাল রিলেটেড, আর শারীরিক হলে তখন তাকে আমরা বলবো সোমাটোফর্ম ডিসঅর্ডার্স, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার্স। মানসিক লক্ষণ কী কী হতে পারে? ভয়, বিভিন্ন রকম ভয়, আতঙ্ক, কোনো জিনিসে মনোযোগ না দিতে পারা, অত্যন্ত অস্থিরতা, অস্বস্তিকর অনুভূতি, অতিরিক্ত সতর্কতা, হঠাৎ ডাকলে চমকে ওঠা, ঘুমের ডিস্টারবেন্স, ঘুম না হওয়া,
নিরাপত্তাবোধের অভাব, আতঙ্ক, উৎকণ্ঠা নিয়ন্ত্রণ না করতে পারা, নিজেকে অসহায় ভাবা, বিপদগ্রস্ত মনে করা, আমাকে যেন কেউ ঠকাচ্ছে এরকম ভাবা, অতি চঞ্চলতা, বিরক্তি, রাগ, জেদ, আক্রমণাত্মক আচরণ, বাচ্চাদের ক্ষেত্রে তোতলামি, বড় বয়সে রাতে বিছানা ভিজিয়ে দেওয়া, ঘন ঘন পায়খানার বেগ, কারোর সঙ্গে মেলামেশা করতে না চাওয়া, লেখা বা পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রতিবন্ধকতা বা সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে প্রায় দেখা যায় নখ কাটছে, আঙুল মুখে দিচ্ছে, আঙুল চুষছে, পেন্সিল, চক, চুন, ছাই, মাটি প্রভৃতি অখাদ্য খাওয়ার অভ্যাস। এই সব সমস্যাগুলির মধ্যেই একটু গভীরে গিয়ে গভীরে খতিয়ে দেখলে দেখা যাবে উদ্বেগ বা উৎকণ্ঠা সুপ্তভাবে বিরাজমান। শারীরিক সমস্যা, হাত পা কাঁপছে, শরীরে ঝাঁকুনি দিচ্ছে, হঠাৎ হঠাৎ মাংসপেশিতে টান পড়ছে, পেশিগুলি শক্ত হয়ে যাচ্ছে, মাংসপেশিগুলো টান টান হয়ে যাচ্ছে, মাংসপেশিতে খিঁচুনি হচ্ছে, মাথা ব্যথা করছে, সকালবেলা সামনের দিকে করছিল, বিকালবেলা পিছনের দিকে করছে, পিঠে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, শ্বাস প্রশ্বাস দ্রুত দ্রুত বইছে, সব ব্যাপারে ক্লান্তিবোধ, তোতলামির লক্ষণ ফুটে উঠছে, কথা আটকে যাচ্ছে, গলায় যেন কিছু আটকে আছে, সেই কবে মাছের কাঁটা মাছ খেয়েছিলাম ডাক্তারবাবু, সেই গলায় মাছের কাঁটা আটকে আছে। সাইলিশা দিল, আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা সাইলিশা মেরে দিল, চিন্তা করলো না, পড়াশোনা নেই, নলেজ নেই, প্র্যাকটিশনাল মেডিসিনের দখল নেই, সাইকোলজি জানে না, অ্যাপ্লাইড সাইকোলজি জানে না, মাছের কাঁটা বেঁধে নেই। দিস ইজ ওয়ান অফ দ্য সিমটমস অফ অ্যাংজাইটি নিউরোসিস। হাত পা ঠান্ডা হয়ে যায়, কার্বোবেজ মারছে, কান গরম হয়ে যায়, সালফার মারছে, বুক ধরপড় করে, ক্যাকটাস মারছে, হাত ও পায়ের পাতা ঘেমে যাচ্ছে, সাইলিশিয়া মারছে। অল আর দ্য সিমটমস অফ অ্যাংজাইটি নিউরোসিস। বমি পাওয়া, মুখ শুকিয়ে আসা, প্রস্রাবের বেগ বৃদ্ধি পাওয়া, ডায়রিয়া হওয়া, পেটের মধ্যে অসুখ, মেনি মেনি কমপ্লেন্টস আর কজ ডিউ টু অ্যাংজাইটি নিউরোসিস। অ্যাংজাইটি নিউরোসিস। সো অ্যাংজাইটি নিউরোসিস কয়েকটা উদাহরণ দিলাম। অযৌক্তিক উদ্বেগ এই সমস্যার মূল বৈশিষ্ট্য, যখন একটি নির্দিষ্ট বিষয় বা জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রায় সব সময় কোনো না কোনো কিছু নিয়ে উদ্বেগ চলতে থাকে। শুধু যে বিষয়, এমনকি আমি মরে গেলে কি হবে আমার সম্পর্কে, অ্যাংজাইটি নিউরোসিস দাঁড়িয়ে গেল। আমি মরে গেলে কে দেখবে? প্রায় সব সময় কোনো না কোনো কিছু নিয়ে উদ্বেগ চলতে থাকে। শুধু যে বিষয়, যে ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ, তা বদলাতে থাকে। শুধু ওল্ড ওয়াইন ইন নিউ বোতল, উদ্বেগ চলতেই থাকে, একটা সারাতে গেলে আরেকটাই। সমস্যা যতটা না বাইরের, সমস্যা ততটা ভিতরে। হৃদযন্ত্রের গতি দ্বিগুণ হয়ে ওঠে, প্রচণ্ড বুক ধড়ফড় শুরু হয়। ট্রেন প্ল্যাটফর্ম থেকে যেই ছেড়ে দিল, ট্রেনের মধ্যে আর দাঁড়াতে পারছে না, ঘামতে শুরু করছে, বুক ধড়ফড় করছে, হাত পায়ের পাতা ঠান্ডা হয়ে আসছে, আমাকে নামিয়ে দাও, আমি পরের স্টেশনে নেমে যাব, হাত পা কাঁপছে, আমি মনে হয় পড়ে যাব, আমার দম বন্ধ হয়ে আসছে, আমার বুকের মধ্যে একটা চাপ হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, ট্রেন থেকে নামতে বাধ্য হলো। নানান কারণ হতে পারে এগুলো। অ্যাগোরাফোবিয়া বা ফিয়ার অফ ক্রাউড, লোকের মাঝখানে গেলে কারণ বেশি হতে পারে। রাইডিং ইন বাস, ট্রেন, এসব কারণ হতে পারে। আবার যখন সব ক্ষেত্রে হচ্ছে, সর্বদা হচ্ছে, দিন রাত চলছে, তখন তো আমরা বলি প্যানিক অ্যাটাক। তখন তাকে কি বলি? প্যানিক অ্যাটাক। সো প্যানিক অ্যাটাক হলো উদ্বেগ উৎকণ্ঠার চরমতম বহিঃপ্রকাশ। উদ্বেগ বা উৎকণ্ঠার চরমতম বহিঃপ্রকাশ। উদ্বেগ উৎকণ্ঠায় অনেকগুলি শারীরিক ও মানসিক লক্ষণ একসাথে যখন ফুটে ওঠে, রোগী অত্যন্ত অস্বস্তির মধ্যে থাকে, বাড়ির লোকজন অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে যায়, কি করবে বুঝে পাচ্ছে না। ব্যাঙ্গালোর গিয়েছিল, বলছে কোনো কিছু পরীক্ষায় পাওয়া যায়নি, ভেলোর গিয়েছিল, কিছু পাওয়া যায়নি। কিন্তু সমস্যা তো চলছে ডাক্তারবাবু। লোকের সব ডাক্তাররা বলছে মানসিক, কিন্তু আমি বলছি না মানসিক হতে পারে না, বাড়ির লোককে অনেক সময় বোঝানো যায় না। সো প্যানিক ফোবিয়া থেকে হতে পারে। কোনো একটি কাজ
প্রয়োজন মিটে যাওয়ার পরে বারবার করতে থাকে। নানান রকম অবসেশন থেকে হতে পারে। আক্রান্ত ছেলেমেয়েদের মনের অনিচ্ছা সত্ত্বেও বারবার একই চিন্তা ফিরে আসে, একই জিনিস উদয় হয়। এই চিন্তা অপ্রয়োজনীয়, এই চিন্তা অযৌক্তিক, সে বোঝে, মন থেকে তাড়াতে চায় সেই চিন্তা, কিন্তু পারে না কিছুতেই। এর ফলে তাকে একটা বিরক্তিকর, একটা কষ্টদায়ক অবস্থার মধ্যে থাকতে হয়। মন দিতে পারে না কোনো জরুরি কাজে। একই চিন্তা বারবার রিপিটেডলি মনের মধ্যে ঘুরে আসে। তার ফলে সে একই কাজ যখন বারবার করতে বাধ্য হয়, এই অ্যাংজাইটি নিউরোসিস তখন চলে যাচ্ছে অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডারে, যাকে বলি আমরা ওসিডি। Ultimate result of anxiety neurosis is sometimes become obsessive compulsion disorder. অনেক সময় কোনো অনুষ্ঠানে বা মঞ্চে ওঠার আগে বমি, মাথার যন্ত্রণা, এগুলোকে বলা হয় সোশ্যাল ফোবিয়া। সামাজিক মেলামেশা করতে পারে না, বিশেষ করে বিপরীত লিঙ্গের সঙ্গে কথা বলতে পারে না, অনুষ্ঠান সম্মিলনী প্রভৃতির মুখোমুখি হতে ভয় পায়, এড়িয়ে যায়। এটি মূলত লো সেলফ এস্টিম বা হীনমন্যতাজনিত কারণ। অনেক কারণে অ্যাংজাইটি নিউরোসিস হতে পারে, সোশ্যাল ফোবিয়া থেকে হতে পারে। অনেক প্রাকৃতিক ঘটনা, ঝড় বজ্রপাত, কোনো উঁচু জায়গায়, বদ্ধ জায়গায় থাকা, লিফটে থাকা, অন্ধকারে থাকা, অত্যাধিক শব্দময় স্থান, রক্তপাত দেখা, ইঞ্জেকশন দেখা, অপারেশন দেখা, কোনো বিশেষ রোগ কারোর হয়েছে, টিউবারকুলোসিস, ক্যান্সার, এসব দেখা, এগুলির মধ্যে প্রচ্ছন্নভাবে লুকিয়ে থাকে অ্যাংজাইটি নিউরোসিস এর বীজ দুর্বল চরিত্রের মানুষের মধ্যে। এইসব অযৌক্তিক বা অস্বাভাবিক ভীতি, আর সেই ভীতির কারণেই নির্দিষ্ট উদ্দীপকটিকে যখন সে কন্ট্রোল করতে পারে না, এড়িয়ে চলতে পারে না, তখন দেখা যায় অ্যাংজাইটি নিউরোসিস। অ্যাংজাইটি নিউরোসিস সমাজে প্রত্যেকেরই আসে। অ্যাংজাইটি আমাদের কার না নেই, সামান্য ব্যাপারে উদ্বেগ অ্যাংজাইটি, কিন্তু যখন এটা মারাত্মক আকারে, রোগের আকারে দেখা দেয়, তখনই তো সমস্যা দাঁড়ায়। আবেগ অনুভূতির মূল সমস্যা অ্যাংজাইটি নিউরোসিস। যখন বাড়াবাড়ি হয়, প্যানিক অ্যাটাক, এর থেকে পরে তৈরি হতে পারে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। Let's prescribe for our patient sodium chloride in 50 millisiemens scale of potencies, and let's see the result, my friends. I shall share you. Thank you, Dr. Hoy. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ক্লাস করে আমি অনেক চিকিৎসা, অনেক পরিবর্তন করেছি। গ্রামে থাকে, ভালো, সব রকম সাহায্য সহযোগিতা আমার থেকে পাবেন, পেয়ে যাবেন।